হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করা যায় তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে স্বাগতম আমার টিউটোরিয়াল হোম এ আসার জন্য। তো প্রথমেই বলে নিই, আমার এই চ্যানেলে যারা এখনও যুক্ত হওনি তোমরা অবশ্যই যুক্ত হয়ে সাবস্ক্রাইব করবে এবং আমার এই চ্যানেলের যার নাম হচ্ছে মোহাম্মদ জামাল টিউটোরিয়াল হোম। আর এই টিউটোরিয়াল হোমে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের, অর্থাৎ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিক্সের নাম হচ্ছে দ্রবণ সংক্রান্ত বিষয়। আমার আলোচ্য আজকের বিষয় হচ্ছে দ্রবণ ও দ্রাব্যতা। খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর বিশেষ করে এগুলো প্রাথমিক ধারণা জানতে হবে। এর পরবর্তী দ্রাব্যতা থেকে ম্যাথ থাকে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেমন দ্রাব্যতা, গুণফল বা আয়নিক গুণফল আমরা এরপর আলোচনা করব। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমি আমার আলোচনায় যাচ্ছি। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং আশা করা যায় তোমরা ধারাবাহিক আলোচনা দেখা এবং শোনার মাধ্যমে তোমাদের সমস্যাগুলো সলভ হবে এবং তোমরা অনেক কিছুই জানতে পারবে। তো আমার আজকের বিষয় হচ্ছে দ্রবণ সংক্রান্ত বিষয়। তো আসলে আমরা জানি ক্লাস নবম এবং বিশেষ করে দশম শ্রেণী কিংবা তার আগের শ্রেণীতে আমরা পেয়েছিলাম আসলে দ্রবণ কী জিনিস। জাস্ট আমি এখানে টাচ দিচ্ছি। দেখো তোমরা সবাই, এই দ্রবণ জানতে হলে আমাদের একটু জানতে হবে মিশ্রণ সম্পর্কে। তো এখানে মিশ্রণ আসলে কাকে বলে, মিশ্রণ কী জিনিস আমরা জানি, তারপরে একটু টাচ দিচ্ছি যে মিশ্রণটা কি। মিশ্রণ মানে একের অধিক পদার্থের সহযোগে তৈরি একটা, আমরা বলি সেটাকে সলিউশন মানে দ্রবণ, অথবা এক বা একাধিক পদার্থের সমন্বয়ে গঠিত একটা যৌগ। অর্থাৎ যদি দুই বা ততোধিক যৌগ পরস্পর যদি মিশ্রিত করা হয় বা অথবা যদি যুক্ত করা হয়, তাহলে যদি সেই যুক্ত যৌগগুলা পরস্পর পাশাপাশি অবস্থান করে, নিজেদের বৈশিষ্ট্য মানে বিশেষ করে নিজস্ব বৈশিষ্ট্য বহন করে পাশাপাশি অবস্থান করে, তবে সেগুলো হচ্ছে মিশ্রণ। তো মিশ্রণ সাধারণত দুই প্রকার হয়ে থাকে, এক সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণ। তো সমসত্ব মিশ্রণ বলতে আমরা কি বুঝি? এই সমসত্ব মানে অর্থাৎ এখানে যে একাধিক দ্রবণ বা একাধিক পদার্থ পরস্পর যদি আমি এক জায়গায় করি, তাহলে সেগুলা দ্রবীত হয়ে যাবে। অর্থাৎ যেমন পানি এবং চিনি, অর্থাৎ চিনি যদি পানিতে দেই কিংবা লবণ যদি পানিতে আমরা দিয়ে দিই, তাহলে লবণটা পানিতে দ্রবীত হয়ে যাবে। আবার চিনিও পানিতে দ্রবীত হয়ে যাবে। তাহলে এখানে পানি এবং চিনি কিংবা লবণ এবং চিনি হচ্ছে একটি সমসত্ব মিশ্রণ। সমসত্ব মানেই যে সকল দ্রব্য অথবা কোনো একটা দ্রব্য দ্রাবকের মধ্যে দিলে দেখা যাচ্ছে সেটা দ্রবীভূত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। আর যেটা কোনো পানিতে অথবা দ্রাবকে যে জিনিসটা দ্রবীভূত হবে না, অর্থাৎ দ্রব্যটা যদি দ্রাবকে দ্রবীভূত না হয়, তাহলে সেটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তো আমরা মোটামুটি মিশ্রণ তো ইম্পর্টেন্ট নাই জানার জন্য জাস্ট দিলাম একটু। তো আমাদের যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এখানে দ্রবণ নিয়ে আলোচনা করবো আমরা। তো দ্রবণ আসলে কাকে বলে, কী জিনিস, কয় ভাগে ভাগ করা যায় আমরা শিখবো একটু, তোমরা সবাই মনোযোগ দেবে। এখানে দ্রবণ কী জিনিস আমরা জানি যে দ্রবণকে ভাঙলে সাধারণত পাওয়া যায় দ্রবণ সমান পাওয়া যায় দ্রব প্লাস দ্রাবক, দ্রব সলিড এবং দ্রাবক লিকুইড। দ্রবটা হচ্ছে সলিড কঠিন, দ্রাবক হচ্ছে লিকুইড তরল। তাহলে দ্রব প্লাস দ্রাবক দুটার যোগফলে যা পাওয়া যায় সেটাই দ্রবণ। তো একটা যৌগের মধ্যে দ্রবণের মধ্যে দ্রব থাকে কম পরিমাণে এবং দ্রাবক থাকে বেশি পরিমাণে। তো আমরা এভাবেও বলতে পারি, এখান থেকে সংজ্ঞা বলতে পারি, অর্থাৎ দ্রব এবং দ্রাবক মিশ্রিত করলে যে পদার্থ বা যা পাওয়া যায় সেটাই হচ্ছে দ্রবণ। অর্থাৎ দ্রব এবং দ্রাবক পরস্পর মিশ্রণের ফলে যে জিনিসটা তৈরি হবে বা যে যৌগ তৈরি হবে সেটা হচ্ছে দ্রবণ। দ্রবণের মধ্যে দ্রবও রয়েছে এবং দ্রাবক রয়েছে। এই সংজ্ঞাটিকে আমরা ভিন্নভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে সমসত্ব মিশ্রণ। দ্রবণ হচ্ছে একটি সমসত্ব মিশ্রণ যার উপাদানগুলো ভৌত উপায়ে পৃথক করা যায়। তাহলে দ্রবণ হতে গেলে আমাদের লাগবে মিশ্রণটা সমসত্ব মিশ্রণ। অর্থাৎ আমরা কিন্তু এই জন্যেই পেয়েছিলাম যে মিশ্রণ কাকে বলা হয়। সমসত্ব মানে কি, যে যেখানে দ্রব্য দ্রাবকে দ্রবীভূত হতে হবে, তাহলেই সেটা হবে সমসত্ব মিশ্রণ। আর দ্রবণ হতে গেলে অবশ্যই যৌগটা লাগবে সমসত্ব মিশ্রণ। তাহলে দ্রবণ কাকে বলে? দ্রবণ হচ্ছে সমসত্ব মিশ্রণ, একটি যার উপাদানগুলো ভৌত উপায়ে পৃথক করা যায়। যেমন পানি এবং চিনি, এইটা একটি সমসত্ব মিশ্রণ।
একই অর্থাৎ যদি এই দ্রবণটিকে আমরা হিট দেই বা তাপ প্রয়োগ করি তাহলে দেখা যাবে পানিটা উড়ে যাবে এবং চিনিটা পড়ে রবে। অর্থাৎ এখানে আমরা দুইটা পার্ট আমরা আলাদা করতে পারবো। তো সেটাই হচ্ছে দ্রবণ। তো আমরা যাচ্ছি না, তো আমরা যাবো একটু জাস্ট এখানে যে দ্রবণের আমরা অবস্থা, আসলে একটা দ্রবণের কি কি অবস্থা হতে পারে। তো একটা দ্রবণের সাধারণত তিনটা অবস্থা হয়, একটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা, অসম্পৃক্ত অবস্থা এবং রয়েছে অধক্ষিপ্ত অবস্থা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে লিখেছি দ্রবণের অবস্থা তিন প্রকার: সম্পৃক্ত অবস্থা, অসম্পৃক্ত অবস্থা এবং অধক্ষিপ্ত অবস্থা। আমরা এই তিনটা বিষয় একটি ক্লিয়ার জানবো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটু মনোযোগ দেবা। তো সম্পৃক্ত অবস্থা কি, অসম্পৃক্ত অবস্থা কি এবং অধক্ষিপ্ত অবস্থাই বা কি, আর একটা দ্রবণের তিনটা অবস্থা হতে পারে। তো এটা ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য আমি তো হোয়াইট বোর্ডের সাইড দিয়ে লিখেছি, দেখো আমাদের বিশেষ করে মার্ক করেছি আমি একটু, যে একটা জিনিস লিখেছি কন্টেন্ট এবং ক্যাপাসিটি। তো কন্টেন্ট এবং ক্যাপাসিটি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। কন্টেন্ট আসলে ইংরেজি শব্দ, এটা কি জিনিস? কন্টেন্ট হচ্ছে যে দ্রবণে, একটি দ্রবণে যতটুকুন দ্রব আছে, একটি দ্রবণে যতটুকুন দ্রব আছে সেটাই বলা হয় কন্টেন্ট। অথবা এভাবে বলতে পারি যে একটা দ্রবণের মধ্যে কতটুকুন দ্রব আছে, দ্রবের পরিমাণ, একটা দ্রবণে দ্রবের পরিমাণটা হচ্ছে কন্টেন্ট। আর ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা, অর্থাৎ একটি দ্রাবক যতটুকুন দ্রব নিতে পারে। তাহলে ক্যাপাসিটি হচ্ছে একটা দ্রাবক যতটুকুন দ্রব নিতে সক্ষম, সেটা হচ্ছে ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটিটা কি জিনিস? ক্যাপাসিটি হচ্ছে দ্রাবক যতটুকুন দ্রব নিতে পারে। তার মানে কি? তার মানে পাইলাম যে একটি দ্রাবক সর্বোচ্চ যতটুকুন দ্রব নিতে সক্ষম, সেটা হচ্ছে ক্যাপাসিটি। তো আমরা এই দুইটা বিষয় জানলে আমরা এই তিনটা বিষয় এখানে ক্লিয়ার হতে পারবো। দেখো আমি এখানে তিনটা চিত্র রেখেছি। তো প্রথম চিত্র আমি লিখেছি এখানে যে যদি কন্টেন্ট ইকুয়াল ক্যাপাসিটি হয়, অর্থাৎ কি? কন্টেন্ট মিনস যে আমরা কন্টেন্ট আর ক্যাপাসিটি, অর্থাৎ একটা দ্রবণ, এটা হচ্ছে একটা মনে করো দ্রবণ ভেতরে নিয়েছি আমরা, এটাও দ্রবণ, এটাও দ্রবণ। তো এই দ্রবণের মধ্যে কন্টেন্টের পরিমাণটা এবং ক্যাপাসিটি ইকুয়াল, অর্থাৎ এই দ্রবণের মধ্যে যতটুকুন দ্রাবক অণু যতটুকুন দ্রব নিতে সক্ষম ঠিক ততটুকুই রয়েছে, ইকুয়াল আছে। যদি এই অবস্থা প্রাপ্ত হয় তাহলে সেটা হবে সম্পৃক্ত অবস্থা। অর্থাৎ যেমন এক্সাম্পল দিতে পারি যে আমরা 1 লিটার পানির মধ্যে আমরা চিনি কিংবা লবণ আমরা দিয়ে নাড়ব, লবণ দিব এখানে আর আমি নাড়ব, অর্থাৎ দ্রব্য এখানে যোগ করব, নাড়ব। আমরা একসময় দেখব যে দ্রব্য যোগ করতে করতে দেখব একটা সম্পৃক্ত অবস্থা প্রাপ্ত হয়েছে। সম্পৃক্ত অবস্থা আর একটু লবণ দিলেই সেটি আর মিক্সড হবে না বা দ্রবীভূত হবে না। তাহলে দ্রবীভূত না হওয়ার আগ পর্যন্ত যে অবস্থাটা, সেটা হচ্ছে সম্পৃক্ত। তো এখানে ক্যাপাসিটি অর্থাৎ দ্রাবক যতটুকুন দ্রব নিতে পারবে ঠিক ততটুকুই এখানে রয়েছে, এই জন্যেই এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা। অপরদিকে ফিগার নাম্বার 2 সেটা হচ্ছে লিখেছি কন্টেন্ট লেস দেন ক্যাপাসিটি। এটা হচ্ছে অর্থাৎ একটা দ্রাবক যতটুকু দ্রব নিতে পারবে, একটি দ্রাবক অথবা পানি হতে পারে, একটা দ্রাবক অণু যতটুকুন দ্রব সে নিতে পারবে, এখানে তার চেয়ে যদি কম পরিমাণে দেওয়া হয় তাহলে যেই অবস্থা সৃষ্টি হবে সেটা হচ্ছে অসম্পৃক্ত। অর্থাৎ অসম্পৃক্ত মানেই এখানে কন্টেন্ট অথবা এর পরিমাণ ক্যাপাসিটির চেয়ে কম হবে, বা ধারণ ক্ষমতার চেয়ে যতটুকুন দ্রব্য সে নিতে পারবে তার চেয়ে কম দেওয়া হয়েছে। আর এই অবস্থা হলে সেটা হবে অসম্পৃক্ত। এখন অসম্পৃক্ত দ্রবণের মধ্যে কন্টেন্টের পরিমাণ কম থাকে, অর্থাৎ দ্রব্য এর পরিমাণ কম থাকে, দ্রাবক অণু যতটুকু নিতে পারবে তার চেয়ে কম থাকবে। 3 নম্বর অপশন হচ্ছে এটাও দ্রবণ, অথবা এটা দ্রবণ হচ্ছে অধক্ষিপ্ত। কি জিনিস? যেখানে কন্টেন্ট গ্রেটার দেন বৃহত্তর ক্যাপাসিটি, অর্থাৎ এই দ্রবণের মধ্যে আমরা পাচ্ছি দেখতে যে এই দ্রবণ আসলে আমরা ক্যাপাসিটি, একটা দ্রাবক অণু যতটুকু দ্রব নিতে পারবে তার চেয়ে বেশি পরিমাণে এখানে দ্রব দেওয়া হয়েছে। একটি দ্রাবক অণু যতটুকুন দ্রব নিতে পারবে তার চেয়ে বেশি পরিমাণে এখানে দ্রাবক দেওয়া হয়েছে, কন্টেন্টের পরিমাণ বেশি রয়েছে ক্যাপাসিটি ধারণ ক্ষমতার চেয়ে, এই জন্যে সে আর নিতে পারতেছে না, অর্থাৎ
সেই লবণ কিংবা সেই দ্রব্য আর এখানে আয়নিত হতে বা দ্রবীভূত হতে পারতেছে না, যেটুক পারবে না সেটুক সেটা অধিক্ষিপ্ত হতে যাবে হিসেবে ওখানে সয়েড হিসেবে বা কঠিন রূপে হিসেবে এখানে জমা রয়ে যাবে, আর এই অবস্থা হচ্ছে তার অধিক্ষিপ্ত অবস্থা। তাহলে বন্ধুরা আমরা দ্রবণের অবস্থা পাইলাম তিনটা: সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অধিক্ষিপ্ত। এখন যদি বলা হয় সম্পৃক্ত কখন হবে, সম্পৃক্ত তখনই হবে যখন কন্টেন্ট ইকুয়াল ক্যাপাসিটি হবে, আর অসম্পৃক্ত হবে কখন, যখন কন্টেন্ট লেস দেন ক্যাপাসিটি হবে। অধিক্ষিপ্ত কখন হবে, যখন কন্টেন্ট গ্রেটার দেন আমরা ক্যাপাসিটি হবে। অর্থাৎ যখন কোনো একটা দ্রব্য একটা হচ্ছে দ্রাবক যতটুকু দ্রবণ নিতে পারবে ঠিক ততটুকুই রয়েছে সেটা হচ্ছে সম্পৃক্ত, আর দ্রাবক অণু যতটুকু দ্রবণ নিতে পারবে তার চেয়ে কম পরিমাণ দেওয়া হয়েছে সেটা অসম্পৃক্ত। অপরদিকে দ্রাবক অণু যতটুকু দ্রবণ নিতে পারবে তার চেয়ে বেশি পরিমাণ যদি দেওয়া থাকে সেটা হচ্ছে অধিক্ষিপ্ত অবস্থা। তো বন্ধুরা আমরা মোটামুটিভাবে দ্রবণের যে অবস্থা বা দ্রবণের সংজ্ঞা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়েছে, এবং তোমরা ভালো করে একটু দেখবে, আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখান থেকে যে অধিক্ষিপ্ত কতটুকুন হবে একটা দ্রবণে, অর্থাৎ একটা দ্রবণে কতটুকুন দ্রব্য অধিক্ষিপ্ত হবে আমরা এটা বের করতে পারি। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি যে অধিক্ষিপ্তের পরিমাণ, একটা দ্রবণে কতটুকুন দ্রব্য অধিক্ষিপ্ত হবে সেটা বের করতে পারি। সেটা হচ্ছে অধিক্ষিপ্ত পরিমাণ হবে কন্টেন্ট থেকে ক্যাপাসিটি যদি আমি বাদ দিয়ে দিই বা বিয়োগ করি, তাহলেই আমাদের অধিক্ষিপ্তের পরিমাণ আমরা পেয়ে যাব। তো আমি এখানে লিখেছি আমার অবশ্য ইউটিউবের চ্যানেলের আমার নামটা, তোমরা সবাই দেখে একটু সাবস্ক্রাইব করবা। তো যাই হোক, তো মোটামুটিভাবে আমি যা লিখেছিলাম একটু বললাম, তোমরা একটু ভালো করে দেখবা এটা। আমি আর এখানে যাচ্ছি না, আমি পরের অপশন যাচ্ছি, একটু দেখো একটু সবাই। তো এখন আমরা যাবো যেটা, সেটা হচ্ছে দেখো আমার এখন যেটা হচ্ছে যে দ্রবণের উপর নিয়ামকের প্রভাব। তো দ্রবণের উপর আসলে কি কি নিয়ামক আমরা তার উপর ইফেক্ট করে বা প্রভাব কি কি রয়েছে, তো তিনটা বিষয় রয়েছে, 1, 2 এবং 3। এক নম্বর হচ্ছে আমরা জানি তাপমাত্রার প্রভাব রয়েছে বা আর্দ্রতা বলতে পারি আমরা। তো তাপমাত্রার প্রভাব, আর্দ্রতার প্রভাব, আর 3 নম্বর হচ্ছে দ্রবণের প্রকৃতি। আমরা বলতে পারি চাপের প্রভাব। আরেকটা লেখা যায় সেটা হচ্ছে দ্রবণের দ্রাবকের প্রকৃতির প্রভাব বা উপর। আমরা যাই হোক লিখতে পারি এটা। তো এখানে মোটামুটি দ্রবণের নিয়ামকের রয়েছে 3টা, অর্থাৎ কোনো একটা দ্রবণের উপর নিয়ামকের 3-4টা প্রভাব রয়েছে এখানে। তো এক নম্বর হচ্ছে তাপমাত্রার প্রভাবটা কি জিনিস দেখো, আমরা নিয়েছিলাম যে একটা সম্পৃক্ত, আমরা মনে করতে পারি যে সম্পৃক্ত দ্রবণ হোক সেটা, অথবা সমসত্ব মিশ্রণে। মনে করো স্বাভাবিক তাপমাত্রায় আমরা মনে করি সম্পৃক্ত দ্রবণ কি, যে কন্টেন্ট, ধরলাম কন্টেন্ট ক্যাপাসিটি, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা ধরলাম এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের যতটুকুন কন্টেন্ট আমরা, অর্থাৎ যদি সম্পৃক্ত দ্রবণটা হয়, ধরলাম দ্রবণটা সম্পৃক্ত, এই অবস্থায় যদি এখন আমরা তাপমাত্রা এখানে বাড়াই, অর্থাৎ তাপমাত্রা আমরা 30 করতেছি অথবা 35 ডিগ্রি করলাম, তাহলে দেখা যাবে যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তার ক্যাপাসিটি পরিমাণ বেড়ে যাবে। কোনো একটা দ্রবণে মনে রাখবা একটু, যে কোনো একটা দ্রবণে
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তার ক্যাপাসিটি পরিমাণ বেড়ে যাবে। তাহলে ক্যাপাসিটি যখন বেড়ে যাবে তাহলে কন্টেন্ট বেশি লাগবে। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা আমরা যত তাপমাত্রা বেশি প্রয়োগ করব, তাপমাত্রা বেশি প্রয়োগে ফলে তার ক্যাপাসিটি পরিমাণ বেড়ে যাবে, ফলে সেখানে কন্টেন্ট বা দ্রবণের পরিমাণ তত বেশি লাগবে। তাহলে আমরা এখানে পাইলাম যে তাপমাত্রা বেশি প্রয়োগ করলে আমাদের বেশি পরিমাণে আমাদের কি হবে, ক্যাপাসিটি ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে, ফলে আমাদের সেখানে কি দ্রব্যের পরিমাণও আমাদের বেশি বেশি যোগ করতে হবে। কেননা তাপমাত্রা বেশি প্রয়োগ করলে আমরা জানি কোনো একটা দ্রাবক অণুর পদার্থের অণুগুলা কম্পন সৃষ্টি হয় এবং তাদের মধ্যেও একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়, তাদের আয়তনটা বেড়ে যায়, ফলে সেখানে কন্টেন্টের পরিমাণও বেশি লাগে। এই জন্যই তাপমাত্রা বেশি মনে রাখবা, তাপমাত্রা প্রয়োগ বেশি করলে কোনো একটা দ্রবণের তাপমাত্রা যত বেশি হবে তার ক্যাপাসিটির পরিমাণ তত বেড়ে যাবে এবং সেখানে দ্রবণ সম্পৃক্ত হতে, সে দ্রবণটা সম্পৃক্ত হতে বেশি পরিমাণের আমাদের দ্রবের প্রয়োজন হবে। তাহলে এটা হলো তাপমাত্রা। অপর দিকে যদি আমি তাপমাত্রা কমাই, তাহলে সে তাপমাত্রা কমাইলে দেখবা কি হচ্ছে। তো আমরা মোটামুটিভাবে লিখতে পারি এখানে যে তাপমাত্রা আবার দুইটা প্রভাব রয়েছে, যে এখানে তাপমাত্রা বৃদ্ধি আর হচ্ছে তাপমাত্রা হ্রাস। তো তাপমাত্রা বৃদ্ধি করলে ক্যাপাসিটি বাড়ে, ক্যাপাসিটি ইনক্রিজ হয় বা বাড়ে। হ্রাস করলে ক্যাপাসিটি কমবে। এটাকে মনে রাখলে হবে যে তাপমাত্রা বেশি প্রয়োগ করলে ওই দ্রবণটির ক্যাপাসিটির পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে এর ওই দ্রবণটা সম্পৃক্ত করতে বেশি পরিমাণ দ্রবের প্রয়োজন হবে। অপরদিকে কোনো একটি দ্রবণে যদি তাপমাত্রা কমায়, অর্থাৎ এখানে তাপমাত্রা যদি ফ্রিজিং করা হয় বা আস্তে আস্তে কমানো হয়, তাহলে তার ক্যাপাসিটি আস্তে আস্তে কমে যাবে, ফলে ওই দ্রবণটা সম্পৃক্ত করতে কম পরিমাণে আমাদের দ্রব্য লাগবে। তো এটা আমি আরও ভাবে লিখতে পারি, দেখো সেটা হচ্ছে এভাবে। দেখো আমরা একটা বস্তুকে স্বাভাবিক তাপমাত্রা ছিল, ধরলাম স্বাভাবিক তাপমাত্রায় এত তাপমাত্রায়, তো এটা ছিল কন্টেন্ট ক্যাপাসিটি এই অবস্থায়। যখন আমরা তাপমাত্রা হ্রাস করব এইখান থেকেই, অর্থাৎ এই তাপমাত্রা যতটুকু আমি কন্টেন্ট দিয়েছি এটা বর্তমানে সম্পৃক্ত। একটু দেখো, যদি তাপমাত্রা আমরা হ্রাস করি তাহলে এই জিনিসটা কী হয়ে যাবে, আস্তে আস্তে তার ক্যাপাসিটিটা কমে যাবে। ক্যাপাসিটি কমে গেলে কী অবস্থা হবে, এখানে তার ক্যাপাসিটিটা কমে যাবে, তার মানে এখানে কন্টেন্টের পরিমাণ বেশি হয়ে যাবে। তার মানে কন্টেন্ট সাময়িকের জন্য কন্টেন্ট আস্তে আস্তে বেশি হয়ে যাবে আর ক্যাপাসিটি কমে যাবে, ক্যাপাসিটিটা কমে যাবে। সাময়িকের জন্য এটা হয়ে যাবে অতিরিক্ত। এটাকে আমরা তাপমাত্রা হ্রাসই করে অব্যাহত রাখি, তাপমাত্রা হ্রাস বা ফ্রিজিং বলা হয়। হ্রাস করলে তাহলে এটা লাস্টে হয়ে যাবে, এটা দেখো আমরা জানি এই জিনিসটা মানে একই পরিমাণ রয়েছে, অতিরিক্ত এখন তো হয়ে যাবে অধক্ষিপ্ত হয়ে যাবে। অর্থাৎ এই তাপমাত্রা হ্রাস করলে এটা বলে ফ্রিজিং করা হয়। আর তাপমাত্রা হ্রাসে এই জিনিসটা আসলে হয়ে যায়, দেখো এই জিনিসটা হয়ে যাবে অতিরিক্ত, আর আস্তে আস্তে এটা কিন্তু সাময়িকের জন্য থাকবে। তাপমাত্রা হ্রাস করি তাহলে দেখো এই তাপমাত্রায় সম্পৃক্ত ছিল, এখন এই দ্রবণটাকেই আমি এই অবস্থায় তাপমাত্রা হ্রাস করব, ফ্রিজিং করলে দেখবা এক সময় সবগুলোই এমনটা জমাট বেঁধে যাবে, অর্থাৎ দ্রাবক বোঝা যাবে না, সবগুলোই একবারে যেটা বলা হয় অতিরিক্ত অবস্থা সৃষ্টি হয়ে যাবে। তো এটাকে যদি আমরা সেখানে তাপমাত্রা স্বাভাবিক হ্রাস করা হয় তাহলে আমরা জানি সেখান থেকে আমাদের অধক্ষিপ্ত হবে, অর্থাৎ সেখানে আমাদের ওই ফলে ফ্রিজিং করা হলে অথবা তাপমাত্রা হ্রাস করা হলে দেখা যাবে যে এই পাত্রের মধ্যে যে দ্রাবক ছিল অণুগুলা, সেই দ্রাবক অণুগুলা আস্তে আস্তে দ্রবে অর্থাৎ পরিণত হতে থাকবে, ফলে কিছু পরিমাণ ওইখান থেকে দ্রব্যটা অধক্ষিপ্ত হবে এখান থেকে। তো কতটুকু অধক্ষিপ্ত হয়েছে আমরা ওটা গাণিতিকভাবে বের করতে পারি। তো মোটামুটিভাবে এটা হচ্ছে আমাদের তাপমাত্রার প্রভাবটা মনে রাখবো একটু।
তো তাপমাত্রার প্রভাবটা আমাদের রয়েছে দ্বিমুখী প্রভাব, তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা হ্রাস। তাপমাত্রা বৃদ্ধি করলে আমরা জানি ওই দ্রবণটার ক্যাপাসিটি বেড়ে যায় এবং ওই দ্রবণটা সম্পৃক্ত করতে বেশি পরিমাণে আমাদের দ্রবের প্রয়োজন হয়। অপরদিকে তাপমাত্রা হ্রাস করলে আমাদের ক্যাপাসিটি কমে যাবে এবং আস্তে আস্তে তার দ্রবের পরিমাণও যদি সম্পৃক্ত করতে চাই তাপমাত্রা হ্রাসে, তাহলে এখানে দ্রবের পরিমাণও কম করতে হবে। আর যদি আমরা ওই একই পরিমাণ স্বাভাবিক তাপমাত্রায় যে সম্পৃক্ত দ্রবণ ছিল তার তাপমাত্রা হ্রাস করি, তাহলে সেটা ওই অবস্থায় আস্তে আস্তে অতিরিক্ত এবং অধিকত্বর সৃষ্টি হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তারপর হচ্ছে আমরা একটু আর্দ্রতার প্রভাব। আর্দ্রতা হচ্ছে সাধারণত যে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে, আসলে এটা ওই প্রায় তাপমাত্রার উপরে ডিপেন্ড ওইরকমই একটা হবে, যে আর্দ্রতা যদি কোনো একটা অবস্থায় বাড়ে কোনো বায়ুতে বা ওই চারপাশে যদি কোনো বস্তু আর্দ্রতা বেড়ে যায়, তাহলে সেখানে আমরা জানি আর্দ্রতা বাড়লে তার কন্টেন্ট ক্যাপাসিটি বেড়ে যাবে, আর ক্যাপাসিটি বেড়ে গেলে কন্টেন্ট আমাদের বেশি পরিমাণে বেশি লাগবে। অর্থাৎ আর্দ্রতা বাড়লে এখানে ক্যাপাসিটি বেড়ে যাবে, আর্দ্রতা কমলে ক্যাপাসিটি কমবে। মনে রাখবে একটু চাপের প্রভাব, অর্থাৎ কোনো একটা সম্পৃক্ত দ্রবণে বা কোনো একটা আমরা বলতে পারি সাধারণত চাপ প্রয়োগ করি বেশি করে, মনে করে ধরলাম এটা সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ ক্যাপাসিটি ইকুয়াল কন্টেন্ট। যদি এরকম হয় তো এবার যদি চাপ বেশি প্রয়োগ করা হয় বাহ্যিক থেকে, তো চাপ মানে হচ্ছে আমরা জানি, মনে রাখতে পারি যে চাপ বৃদ্ধি করলে সেখানে কন্টেন্ট অর্থাৎ ক্যাপাসিটির পরিমাণ একটু কী হবে, চাপ বাড়বে, ফলে কন্টেন্টও বেশি লাগবে। এখন এটা আর 4 নম্বর হচ্ছে তোমাদের দ্রাবকের প্রকৃতি। তো আমরা জানি সাধারণত দ্রাবকের প্রকৃতি বলতে বিভিন্ন প্রকার দ্রাবক, যেমন পানি হতে পারে বা অ্যালকোহল, পানি তো অ্যালকোহল, অর্থাৎ ভিন্ন ভিন্ন দ্রাবক অণুর ক্যাপাসিটি পরিমাণ কিন্তু ভিন্ন ভিন্ন দ্রাবক অণুর এই ক্যাপাসিটি আমরা বলি, এই ক্যাপাসিটি কিন্তু ভিন্ন হবে। এই জন্য বলা হয় দ্রাবকটা আসলে কোন প্রকৃতির তার উপরও আমাদের সাধারণত দ্রবণের নিয়ামক, অর্থাৎ আমাদের ওই দ্রবণের অবস্থাটা ডিপেন্ড করে যে আসলে দ্রাবকটা কি হবে, অ্যালকোহল হবে, পানি হবে, কারণ তার গঠনটা স্ট্রাকচার ভিন্ন। এই জন্যে দ্রাবক এখানে নির্দিষ্ট কোনোভাবে দেওয়া নেই, তবে দ্রাবকের বিভিন্ন প্রকার দ্রাবকের গঠন যেহেতু ভিন্ন, এই জন্যে দ্রাবকের বিভিন্ন প্রকৃতির উপর ডিপেন্ড করে আসলে সেই আমাদের দ্রবণটা সলিউশন কেমন হবে সেটা উপর নির্ভর করতেছে। তাহলে আমরা পাইলাম কি এখানে যে দ্রবণের উপর নিয়ামকের প্রভাব 4 প্রকার হতে পারে, একটা তাপমাত্রার প্রভাব, আর্দ্রতার প্রভাব, চাপের প্রভাব এবং দ্রাবকের প্রকৃতির প্রভাব। তো আশা করা তোমরা বুঝতে পারছো। দেখো এখান থেকে একটু এখন আমরা যাবো, আমাদের দ্রবণ সংক্রান্ত বিষয় শেষ, এখন যাবো আমরা দ্রাব্যতা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখো আসলে দ্রাব্যতা কাকে বলে। দ্রাব্যতা আসলে আমি যদি একটা ইকুয়েশন লিখি, সংজ্ঞা রয়েছে এস সমান মধ্যবর্তী m/m - m × 100%। দেখো এটা হচ্ছে দ্রাব্যতার ইকুয়েশন। তো এখানে কি এখানে এস লিখতে পারি আমরা, দ্রাব্যতা প্রকাশ করি। তো এম হচ্ছে দেখো গ্রাম এককে দ্রব্যের ভর, আর এই বড় এম হচ্ছে যে গ্রাম এককে দ্রবণের ভর, আর যদি বিয়োগ করা হয় এটা m - m, তাহলে এটা হচ্ছে গ্রাম এটা কি দ্রাবকের ভর হবে, দ্রাবকের ভর হিসাবে। তাহলে আমরা এখানেই আসলেই তো আমরা এখন এইটা হচ্ছে আমার দ্রাব্যতার একটা ইকুয়েশন, আমরা এই ইকুয়েশন দ্বারা অনেকগুলো ম্যাথ করতে পারি। তো আমরা এখন যাবো যে আসলে দ্রাব্যতা কাকে বলে, সংজ্ঞাটা দেখো একটু মনে রাখবা। সংজ্ঞা 2টা হতে পারে। 1 নম্বর হচ্ছে আমরা এখানে বলতে পারি যে সংজ্ঞা, যে আমরা লিটার এককে সাধারণভাবে বলতে পারি যে পরিমাণগত এবং একটা হচ্ছে পরিমাণগত হবে, একটা হচ্ছে গুণগত সংজ্ঞা আমরা বলতে পারি।
দেখো সংজ্ঞা দুইটা, একটা হচ্ছে পরিমাণগত, এক নম্বর হচ্ছে গুণগত সংজ্ঞা, অর্থাৎ সম্পৃক্ত অবস্থা। মনে রাখবা সম্পৃক্ত অবস্থায় দ্রবণে দ্রব্যের দেখো একটু ঘনমাত্রা বা আমরা বলতে পারি ঘনত্বের পরিমাপককে ওই দ্রবণের দ্রাব্যতা বলে। 2 নম্বর হচ্ছে তোমাদের গুণগত, এটা হচ্ছে পরিমাণগত সংজ্ঞা। তো এটা ভাগ আছে আবার এখানে, আমি 2 দিতে পারি এখানে এরকম। তো তার 1 নম্বর হচ্ছে, দেখো আমরা জানি যে সম্পৃক্ত দ্রবণের, মনে রাখবা যে সম্পৃক্ত দ্রবণের প্রতি 100 গ্রাম দ্রাবকে 100 গ্রাম দ্রাবকে দেখো দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হয় তাকে ওই দ্রবণের দ্রাব্যতা বলে। তো এখানে দেখো এই সংজ্ঞাটা, সেটা হচ্ছে পরিমাণগত সংজ্ঞা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে, মানে দ্রবণটা হতে হবে সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণে প্রতি 100 গ্রামে যতটুকুন আমাদের দ্রব্য দরকার, মানে 100 গ্রাম দ্রাবকের মধ্যে যতটুকু দ্রব্য দিলে দ্রবণটা সম্পৃক্ত হবে তার পরিমাণকে তার দ্রাব্যতা বলা হয়। এখানে 2 নম্বর একটা সংজ্ঞা আছে, এখানে দেখো এখন হচ্ছে, এটা হচ্ছে 1 লিটার সম্পৃক্ত, একেবারে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয় তার পরিমাণকেই ওই দ্রবণের দ্রাব্যতা বলে। তো একটু মনে রাখবা ম্যাথ করতে যে সেই এককটা আসলে কিসে দেওয়া আছে, মানে সেই গ্রামে দেওয়া আছে নাকি দেওয়া আছে লিটারে। যদি থাকে লিটারে তাহলে একটা ডেলিভারি করতে হবে, আর যদি গ্রামে দেওয়া থাকে তাহলে গ্রাম মানে কি, যে 100 গ্রাম, যে প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দিলে দ্রবণটা সম্পৃক্ত হবে, মানে দ্রব্য যত গ্রাম দ্রব্য মানে কি দ্রাব্যতা, আসলে ওই দ্রব্যের পরিমাণ বের করলে হবে। অর্থাৎ প্রতি 100 গ্রাম দ্রাবকে আমরা মানে 100 গ্রাম দ্রাবকে যতটুকুন দ্রব্য দিলে সম্পৃক্ত হবে, তাহলে যতটুকুন দ্রব্য, তাহলে দ্রব্যের পরিমাণটা হচ্ছে তার দ্রাব্যতা, আমরা এভাবে বের করতে পারি। অথবা প্রতি 1 লিটার আমরা 1 লিটার বলতেছি, এখানে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয় তার পরিমাণকে দ্রাব্যতা বলা হয়। তো দ্রাব্যতার সংজ্ঞা এ দুটো। তো দ্রাব্যতার সংজ্ঞা এবং দ্রাব্যতা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে আমরা ম্যাথ করতে পারি। তো আশা করা যায় তোমরা বুঝতে পারছো। তো একটু দেখো, আবার বলতেছি, এই দ্রাব্যতার সংজ্ঞাগুলো তোমরা একটু মনে রাখবা ভালো করে এবং লিখে নিবা, এবং এই ইকুয়েশনটা একটু ভালো করে মনোযোগ দিবা, কোনটা কি বলে। প্রত্যেকটা ইকুয়েশনে আমাদের মেন জানতে হবে আসলে এই রাশিগুলো কোনটা কি, এই কোনটা কি, এই জিনিসটা জানলেই মোটামুটি ম্যাথ হয়ে যাবে। যেমন এস দ্রাব্যতা, এস দ্বারা প্রকাশ করা হয়, স্মল এম নিয়েছি আমরা, এটা এম হচ্ছে গ্রাম এককে দ্রব্যের ভর, আর এই বড় হাতের এম হচ্ছে ওই গ্রাম এককে দ্রবণের ভর। এখন দ্রবণ থেকে দ্রব্য বাদ দিলে এটা হয়ে যাবে আমাদের দ্রাবকের ভর।
আমরা এটা কীভাবে লিখতে পারি একটু যে বাংলা লিখতেছি, তাহলে দ্রাব্যতা, দেখো একটু, দ্রাব্যতা সমান আচ্ছা, দ্রাব্যতা সমান দ্রব্যের ভর। দ্রব্যের ভর এটা গ্রামে অবশ্যই থাকবে, গ্রামে হোকে। আর এটা হচ্ছে একবার এম মাইনাস এম মানে দ্রাবকের ভর, দ্রাবকের ভর ইন্টু জি, এটা গ্রাম, গুণন 100%। এটা হচ্ছে তোমার দ্রাব্যতা। এখন দেখবা দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যাই একটু। প্রবলেম দেখো একটু, যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর সম্পর্ক দ্রবণ নেওয়া হলো, এর সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো, ভালো কথা। এ দ্রবণকে বাষ্পীভূত করে 5.295 গ্রাম, এত গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল। তাহলে এই 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা গ্রাম পার 100 গ্রাম হিসাব করো, থাকবে। একটু দেখো একটা গাণিতিক সমস্যা। 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে 20 গ্রাম, দেখো একটু 20 গ্রাম, এটা কি দ্রব, এটা দ্রবের ভর, তাহলে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো। তো একটু দেখো 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে এটা কি 20 গ্রামটা হচ্ছে তাহলে দ্রবণ, তাহলে দ্রবণের ভর, দ্রবণা, তাহলে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো। তো আমরা একটু জানি এই দ্রবণ কি বাষ্পীভূত করে মানে তাপ দিয়ে 5.295 শুষ্ক সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে দ্রবণ, এটা হচ্ছে দ্রবের ভর পাওয়া গেল। তাহলে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো। তো আমরা সাধারণত এটা আমরা ক্যালকুলেশন অর্থাৎ একটা ইকুয়েশন পেয়েছিলাম, ইকুয়েশন দিয়ে করা যাবে বা ওই নিয়মও করতে পারো তুমি, সমস্যা নাই। তো আমরা যদি ইকুয়েশন দিয়ে করি তাও হবে, আর যদি বলো স্যার সলভ কী হতে একটু, তো আমরা ইকুয়েশন কি জানি, যে দ্রাব্যতা এ সমান জাস্ট এম বাই এম মাইনাস এম গুণন 100%। তো হেয়ার এটা কি দেখো তো 20 গ্রাম এর দ্রবণ, আর এই জিনিসটা কি, এই হচ্ছে আমার দ্রাবক, এম মিনস আমরা বলতে পারি। তো এখানে কী দেওয়া আছে, এম সমান দেওয়া আছে আমাদের 20 গ্রাম, আর শুষ্ক এম দেখো একটু, এম দেওয়া আছে 5.295 গ্রাম। যদি এটাকে বিয়োগ করা হয়, আমি একবার করতেছি, এখানে দেখো এম মাইনাস এম, তো তোমরা একবার করতে পারো বা থাক সমস্যা নেই, পরে করতেছি। তো এইটুকু দেওয়া আছে আমার এস হট, ইকুয়েশনে অনেক সোজা। একটু দেখো কি করবা, এম 5.295 বাই এটা হচ্ছে 20 মাইনাস 5.295 ইন্টু 100। তো দেখো আমরা তোমরা ক্যালকুলেশন করে বের করবা। তো এটা আসলে ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা হচ্ছে আমরা একবার করতেছি, দেখো নিচে হয়তো বা 14 পয়েন্ট সামথিং হচ্ছে, 14 পয়েন্ট কত হচ্ছে 702, এখানে হচ্ছে 5 গুণন 295 গুণ 100, কারণ এটা যেহেতু দ্রাব্যতা একবারে আমরা শতকরা বের করবো, এত গ্রাম, সমস্যা নাই। এখন আমরা এটাকে বের করব,
তো এটাকে ক্যালকুলেশন করলে তোমরা একটু বের করে দেখবা, এটাকে করলে হয়তো বা 32.02 গ্রাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের গ্রাম প্রতি 100 গ্রামে। দেখো তাহলে প্রতি 100 গ্রাম দ্রাবকে, অর্থাৎ প্রতি 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর দ্রাবকে, অথবা বলতে পারো পানির মধ্যে বা দ্রবকে, প্রতি 100 গ্রাম দ্রাবকে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড সেখানে যোগ করা হয়, তাহলে সেটা হবে সম্পৃক্ত দ্রবণ। তো এখানে বলা হয়েছে সম্পৃক্ত দ্রবণ, দেখো নামটা উল্লেখ আছে। তাহলে আবার বলছি এত ডিগ্রি তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, তো দেখবা তাহলে এই 20 গ্রামটা হচ্ছে দ্রবণ। আর শুষ্ক যেটা পাইলাম, শুধুমাত্র সলিড যেটা বলি আমরা, সেটা হচ্ছে আমরা এটা পেয়েছি শুধুমাত্র শুষ্ক অবস্থায়, এটা দ্রব। তাহলে দ্রবণ থেকে দ্রব বাদ দিলে আমরা পাচ্ছি দ্রাবক। তো এটাকে বের করতে হবে গ্রাম প্রতি 100 গ্রামে। 100 গ্রামে কত গ্রাম, এটা অর্থ কি যে প্রতি 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব দরকার। 100 গ্রাম মানে শতকরা, তো 100 গ্রামের জন্য প্রয়োজন হচ্ছে এত গ্রাম দ্রব। তো এইভাবেই তোমরা আমরা ম্যাথগুলো করবো। তো আজকে আসলে এটুকুই থাক। তো আগামী ক্লাসে আমি আরও নতুন নতুন ম্যাথ নিয়ে আসবো, এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।